আসসালামু আলাইকুম, আমি সাকিবুল ইসলাম। তো আজকে আপনাদের হচ্ছে জীবনের শক্তি অধ্যায়টা। তো জীবনের শক্তি অধ্যায় জীবন শক্তি ধারা বোঝা হচ্ছে জীবন চলার জন্য যে শক্তি প্রয়োজন হয় সেটা হচ্ছে জীবনের শক্তি। এখন আমাদের মানুষের বেলা দেখা যায় যে বা প্রাণীর বেলা দেখা যায় যে আমরা আল্লাহ তাআলা প্রদত্ত খাবার খেতে পারি, কিন্তু সালোক সংশ্লেষণ আর উদ্ভিদের বেলা দেখা যায় যে সে খাবার নিজে তৈরি করতে পারে বা সূর্যের মাধ্যমে বা সূর্যের আলো থেকে, সে আল্লাহ প্রদত্ত সূর্য থেকে তার ভিতরে থাকা প্লাস্টিকের মাধ্যমে দেখা যায় যে সে খাদ্য প্রস্তুত করে। তো খাদ্য প্রস্তুতের প্রক্রিয়াটা হচ্ছে সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ যে সংজ্ঞা হলো সূর্যের আলোর উপস্থিতিতে উদ্ভিদের ক্লোরোফিলের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড ও পানি একত্রিত হয়ে গ্লুকোজ পানি অক্সিজেন উৎপন্ন করার প্রক্রিয়াকে বলা হয় সালোক সংশ্লেষণ। এখন আমি যদি বলি আমি ফুলগাজী থেকে আমি ফেনী যাব, তখন দেখা যায় যে দুইটা পথ আমার জন্য খোলা। একটা হচ্ছে আমি চাইলে রাস্তা দিয়ে যেতে পারি, আর একটা হচ্ছে আকাশের মাধ্যমে যেতে পারি। তেমনি সালোক সংশ্লেষণের দুইটা ধাপ, যেহেতু সূর্যের আলো রাতের বেলা থাকে না, এই কারণে সে দুইটা পর্যায়ে সে বিভক্ত করে ফেলেছে এই প্রক্রিয়াকে বা আল্লাহ প্রদত্ত। এটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়, একটা আলোক নিরপেক্ষ পর্যায়। যেখানে আলোক নির্ভর পর্যায়ে সেখানে আলোর প্রয়োজন আছে। যে আমাদের যে পানিটা ভেঙে যে অক্সিজেন উৎপন্ন হয় সেটার জন্য আলোক নির্ভর পর্যায়ে বা আলোর প্রয়োজন আছে। যেমন এই আলোক নির্ভর পর্যায়ের যে প্রক্রিয়াটা, প্রথম যে আমাদের যে বিক্রিয়া আছে সেটা হচ্ছে পানিকে ভেঙে আলোর উপস্থিতিতে অক্সিজেন, হাইড্রোজেন আয়ন, এটিপি, এনএডিপিএইচ উৎপন্ন হওয়ার প্রক্রিয়া হচ্ছে আলোক নির্ভর পর্যায়। এখন এখানে আবার একটা প্রক্রিয়া ঘটে, সেটা হচ্ছে এডিপির সাথে ফসফযুক্ত হয়ে এটিপি ও এনএডিপিএইচ উৎপন্ন হয়। তাহলে আমাদের পরীক্ষার মধ্যে যদি আসে আলোক নির্ভর পর্যায়ের ব্যাখ্যাটা, তো আমরা প্রথমে সালোকসংশ্লেষণ কি সেটা লিখবো, এরপর লিখবো যে সালোকসংশ্লেষণের দুটি ধাপ, একটা আলোক নির্ভর একটা আলোক নিরপেক্ষ। এরপর আলোক নিরপেক্ষর বলবো যে যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় আলোর প্রয়োজন আছে সেটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়ে। এরপরে আমরা বিক্রিয়া দুইটা দিয়ে ব্যাখ্যা করে দিব, সেটাও হয়ে যাবে আমাদের আলোক নির্ভর পর্যায়ের ব্যাখ্যা। এবার আসা যাক আলোক নিরপেক্ষ, যেখানে আলোর প্রয়োজন নেই কিন্তু আমাদের যে এইচ টু ও এখানে হাইড্রোজেন দুইটা আছে, অক্সিজেন একটা আছে। তো এগুলা ভাঙার জন্য, এগুলাকে আলাদা করার জন্য কি প্রয়োজন, আমাদের আলোর প্রয়োজন হয়েছিল। কিন্তু এখানে তো আলো নেই। তো এখানে আলো না থাকলে এখানে যে আমাদের প্রথমে আলোক নির্ভর পর্যায়ে যে এটিপি এনএডিপিএইচ উৎপন্ন হয়েছিল সেগুলা কাজে লাগিয়ে কার্বন ডাইঅক্সাইডটা ভেঙে গ্লুকোজ বা সরল শর্করা উৎপন্ন হয়, যেটা আলোক নিরপেক্ষ পর্যায়ের অন্তর্ভুক্ত। এখন যে আলোক নিরপেক্ষ যে পর্যায়ে আছে সেটা আবার দুইটা পথের মাধ্যমে হয়ে থাকে। এখন আমি বললাম যে কার্বন ডাইঅক্সাইড থেকে সি থ্রি পথ, আবার কার্বন ডাইঅক্সাইড থেকে C4-এর মাধ্যমে দুইটা পথ আছে, সেগুলোর মাধ্যমে আবার এই গ্লুকোজটা উৎপন্ন হয়, C6H12O6। তাহলে আমাদের যে আলোক নিরপেক্ষ পর্যায়ে আছে এটার দুইটা পথের মাধ্যমে হয়ে থাকে, সেগুলো আমাদেরকে বিস্তারিত জানতে হবে। তো আমরা আগে জেনে নিই। তো প্রথমে হচ্ছে আমাদের সি থ্রি পথটা কি, সেটা হচ্ছে যে যা কেলভিনিক চক্র নামে পরিচিত। মানে যে কার্বন ডাইঅক্সাইডটা যে ভেঙে বা বিয়োজিত হয়ে যে গ্লুকোজ উৎপন্ন করে সেটা দুইটা পথের মাধ্যমে হয়ে থাকে। সেটা হচ্ছে মানে এক এক উদ্ভিদের মধ্যে এক এক রকমের পথের মাধ্যমে হয়ে থাকে। ধরেন যে আমরা যদি বলি যে আম গাছ, আম, ঘাস। এখন আম এবং ঘাস দুইটা দুইটা উদ্ভিদ, এই উদ্ভিদ দুইটার মধ্যে হতে পারে একটা সি3 একটা সি4 মাধ্যম হয়েছে এরকম আরই। তো সি3 বেলা দেখা যায় এর নামটা হচ্ছে ক্যালভিনিক চক্র নামে পরিচিত, যার প্রথম স্থায়ী উপাদান হচ্ছে, এটা সবসময় আসবে এমসিকিউর মধ্যে, যে সি3 পথের প্রথম স্থায়ী উপাদান কোনটি, সেটা হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই ফসফোগ্লিসারিক অ্যাসিডের কার্বন সংখ্যা হচ্ছে 3, এই কারণে এটাকে সি3 বলা হয়। তো আমরা পরীক্ষার মধ্যে আসলে এটা ব্যাখ্যা করে দিব। এবার আসা যায় সি4 চক্র, যেটা বলা হয় হ্যাচ এবং স্ল্যাক চক্র, যার প্রথম স্থায়ী উপাদান হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, যার কার্বন সংখ্যা 4, এই কারণে এটাকে সি4 চক্র বলা হয়। তাহলে আমাদের যে কার্বন ডাইঅক্সাইডটা ভেঙে যে গ্লুকোজ উৎপন্ন হচ্ছে, যা দুইটা পদের মাধ্যমে হয়, এটা হচ্ছে সি3 একটা সি4। তো ধন্যবাদ আপনাদেরকে। এরপর আমাদের সি4-এর উদাহরণসমূহ, যেমন সি4 প্রক্রিয়াটা কোন কোন উদ্ভিদের মাধ্যমে হয়ে থাকে, সেটা ভুট্টা, আখ, অন্যান্য ঘাস জাতীয় উদ্ভিদ, যেটা আমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে, আপনারা পড়ে নিন। এরপরে সালোক সংশ্লেষণের প্রয়োজনীয় তাপমাত্রা, সেটা হচ্ছে আমাদের 22 থেকে 35 ডিগ্রি। এখন সকল কিছুর একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকে। এখন 22 ডিগ্রি সে কম হলে দেখা সালোক সংশ্লেষণ বন্ধ হয়ে যাবে, 35 ডিগ্রি থেকে বেশি হলে সালোক সংশ্লেষণ বন্ধ হয়ে যাবে। যেমন যে আমাদের যে সৌদি আরব আছে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি, সেখানে দেখা যায় যে উচ্চ তাপমাত্রা বেশি, তাই এখানে কোনো গাছে জন্মায় না মরুভূমির মধ্যে, কারণ সেখানে তাপমাত্রা 40 ডিগ্রি থেকে বেশি হয়ে যায়।
আমাদের সাধারণ তাপমাত্রা মানে সব ভালো তাপমাত্রা হচ্ছে 22 থেকে 35, এর থেকে কম বেশি হলেও সমস্যা হবে না, যদি বেশি কম হয়ে যায় তাহলে হবে না। তো এটা হচ্ছে আমাদের সালোকসংশ্লেষণের প্রয়োজনীয় তাপমাত্রা। এবার আসা যাক শ্বসন। এখন আমরা দেখছি যে উদ্ভিদের বেলায় তারা সালোকসংশ্লেষণ করে, কিন্তু আমাদের মানুষের বেলায় বা প্রাণীর বেলায় কি হয় সেটা হচ্ছে শ্বসন হয়। আমরা যে একটা খাদ্য খাইলাম যে ভাত, এই ভাতটা খাইলাম, এই ভাতটাকে ভাঙার জন্য এই শ্বসন প্রক্রিয়াটা ঘটে, এবং এই ভাত থেকে আমাদের অ্যাটিভ উৎপন্ন হয়। এখন আপনি যদি দোকানে গিয়ে আপনি বললেন যে আমি একটা জিনিস কিনবো, তখন আপনি কি টাকা দিবেন নাকি আপনি কাপড় দিবেন? টাকা দিবেন। তেমনি এখন আমাদের ভাতটা শরীরের মধ্যে গিয়ে কিন্তু ভাতটা ভেঙে এটিপি উৎপন্ন হচ্ছে, না হলে তো সেটা আমাদের বিভিন্ন বিক্রিয়ায় কাজে লাগছে না। তো এটিপিটা উৎপন্ন হয় কীভাবে? শ্বসনের মাধ্যমে। তো শ্বসনের দুটা মানে মানে প্রক্রিয়া আছে, একটা হচ্ছে সবাত, একটা অবাত প্রকার আছে। সবাত কি? এখন পরীক্ষার মধ্যে আসলে আপনারা বলবেন যে সবাত শ্বসন কাকে বলে? যে প্রক্রিয়ায় গ্লুকোজ অক্সিজেনের উপস্থিতিতে, একটা হচ্ছে অক্সিজেন উপস্থিতিতে আর একটা অক্সিজেনের অনুপস্থিতিতে, অক্সিজেন উপস্থিতিতে ভেঙে এটিপি এবং অন্যান্য উপাদান তৈরি করে, তাকে বলা হয় সবাত শ্বসন। এই সবাত শ্বসনের প্রথম ধাপটা আমি দেখাই আপনাদেরকে, সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস। এখন আপনি যদি ক্লাস 5 পর্যন্ত পড়েন তাহলে প্রথম ধাপটা কোনটা? ক্লাস 1। এরকম আমাদের যে শ্বসন আছে, সবাত শ্বসন আছে, প্রথম ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস। তো গ্লাইকোলাইসিসের প্রথম ধাপে কি হয়? আমাদের যে গ্লুকোজটা ছিল, এই গ্লুকোজটা ভেঙে দুইটা ফাইরোবিক কি হয়, C3H4O3, এটা হচ্ছে ফাইবোরিক অ্যাসিড। এটা হচ্ছে আমাদের ফাইবোরিক অ্যাসিড, C3H4O3 মানে 2 ইউনো ফাইবোরিক অ্যাসিড উৎপন্ন হয়, 4 ইউনো এটিপি, 2 ইউনো এনএডিএইচ উৎপন্ন হয়। তাহলে এখানে আবার কথা আছে, ব্যয় হয়ে যায় আমাদের 2 এটিপি। C6H12O6টা ভেঙে গ্লাইকোলাইসিস ধাপে দেখা যায় যে আমাদের 2 ইউনো ফাইবোরিক অ্যাসিড, 4 ইউনো এটিপি, 2 ইউনো এনএডিএইচ উৎপন্ন হয়, কিন্তু ব্যয় হয়ে যায় 2 এটিপি। আমাদের মানে লাভ হয়, মানে উৎপন্ন হয় হচ্ছে আমাদের 4 ইউনো এটিপি প্লাস 2 ইউনো এনএডিএইচ 2। এটা 1 ইউনো এনএডিএইচ সমান হচ্ছে 3 এটিপি। 1 এনএডিএইচ 2 হচ্ছে 3 এটিপি, তাহলে 2 ইউনো এনএডিএইচ হচ্ছে, এনএডিএইচ 2 হচ্ছে আমাদের 6 এটিপি, তো 6, তাহলে আমাদের উৎপন্ন হয়েছে 10 এটিপি, ব্যয় হয়ে যায় 2 এটিপি, তাহলে আমাদের লাভ হচ্ছে বা মোট আসলটা হচ্ছে আমাদের 8 এটিপি। তাহলে আমাদের যে গ্লাইকোলাইসিস ধাপ, এখানে উৎপন্ন হচ্ছে আমাদের 8 এটিপি, অ্যাডেনোসিন ট্রাইফসফেট। কত? 8 অণু এটিপি উৎপন্ন হয় গ্লাইকোলাইসিস ধাপে। এরপর আসা যাক আমাদের অ্যাসিটাইল কোত্র। কীভাবে হয়? এটা হচ্ছে ফাইবোরিক, যেটা আছে ফাইবোরিক অ্যাসিড C3H4O3, এখান থেকে দেখা যায় আমাদের 2 ইউনো কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। C3H4O3 থেকে একটা কার্বন ডাইঅক্সাইড অণু, এখান থেকে আরেকটা C3H4 আছে না, এটা থেকে একটা কার্বন ডাইঅক্সাইড, তো 2 ইউনো কার্বন ডাইঅক্সাইড এবং 2 ইউনো NADH2 উৎপন্ন হয়। এর মানে এই অ্যাসিটাইল কোত্রের মধ্যে 6 এটিপি উৎপন্ন হয়, 2 ইউনো কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। বোঝা গেছে? তো অ্যাসিটাইল কোত্র এটা শেষ। এবারে অ্যাসিটাইল কোত্রের মধ্যে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে 6 ইউনো এটিপি, ফাইবোরিক অ্যাসিড থেকে 2 ইউনো কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এবার আসা যাক আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ক্রেবস চক্র। ক্রেবস চক্রটা কি? সেটা হচ্ছে সবচেয়ে বেশি 28 ইউনো এটিপি উৎপন্ন হয়। ক্রেবস চক্রে দেখা যায় অ্যাসিটাইল কোত্র যেগুলো উৎপন্ন হয়েছে, অ্যাসিটাইল কোত্র উৎপন্ন হয়েছে না, অ্যাসিটাইল কোত্র থেকে আমাদের 3 ইউনো NADH2, মানে প্রত্যেক অ্যাসিটাইল কোত্র, মানে দুই দিকে দুইটা অ্যাসিটাইল কোত্র থাকে না, প্রত্যেক অ্যাসিটাইল কোত্র থেকে 3 ইউনো NADH2, 2 ইউনো FADH2, 1 ইউনো JTP উৎপন্ন হয়। 3 ইউনো NADH2 হচ্ছে আমাদের 3 3 9 এটিপি, 2 ইউনো NADH2 হচ্ছে আমাদের 1 ইউনো FADH2 হচ্ছে আমাদের 2 এটিপি, তাহলে 2 2 4, আর এটা তো 1 এটিপি আর 1 JTP সেম, তাহলে হচ্ছে 1 এটিপি। তাহলে আমাদের 9 4 13, 13 একে 14, 28 না 24, 14 12 24, 28 9 যোগ
9 + 4 + 1 14 14 দুগুণা কত 28 28 অনু এটিপি উৎপন্ন হয় এই ক্যাপ চক্রে। কীভাবে উৎপন্ন হয়? অ্যাসিডের সূত্র আছে না, অ্যাসিডের সূত্র থেকে আমাদের 3 NADH2 2 অনু FADH2 1 অনু জিটিপি উৎপন্ন হয়। আবার এই অ্যাসিটাল সূত্র থেকেও একইভাবে এরকম উৎপন্ন হয়। তাহলে দেখা যায় যে এই যে কাটা এখানে কোনো ব্যয় হয় না, এখানে সর্ব এরপরে আমাদের যে অ্যাসিডের সূত্র থেকে আরও 2 অনু কার্বন ডাইঅক্সাইড এখানে আর 2 অনু কার্বন ডাইঅক্সাইড এখানে, তাহলে 4 অনু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এখন প্রশ্নের মধ্যে আসবে যে কোন ধাপে শ্বসনের কোন ধাপে আমাদের 4 অনু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, আমরা ক্যাপ চক্রে লিখে দিব। তো আমাদের ইলেকট্রন প্রবাহ চেন যেটা আছে সেখানে কোনো ধরনের বিক্রিয়া মানে নির্দিষ্ট কোনো বিক্রিয়া নেই, বাট যখন আমাদের যে FADH2 NADH2 এগুলো কিন্তু সরাসরি কি থাকে না, এটিপি আকারে থাকে না, এগুলো এই ইলেকট্রন প্রবাহ চেনের মাধ্যমে যখন ইলেকট্রন প্রবাহ চেনের আকারে এগুলো চলতে থাকে, এরকম চলতে থাকে, তখন দেখা যায় এগুলোর ঘর্ষণের কারণে একসময় এগুলো থেকে এটিপি উৎপন্ন হয়ে যায়। এখন যে আমরা NADH2 সমান 3 এটিপি ধরছি, এগুলা কিন্তু এখানে এখন মানে প্রস্তুত না, এগুলা ইলেকট্রন প্রবাহ চেনের মাধ্যমে ঘূর্ণয়ন পথে দেখা যায় এটিপি আকারে উৎপন্ন হয়। সেটা হচ্ছে আমাদের ইলেকট্রন প্রবাহ চেনের কাজ। এখন আমাদের প্রথমে উৎপন্ন হয়েছে কত অনু 8, এখানে হচ্ছে 6 8 6। আমাদের এখানে যে এখানে ওই আমাদের বইয়ের মধ্যে একটু ভুল আছে যে গ্লাইকোলাইসিস ধাপে কিন্তু আমাদের যে এখানে 2 অনু এটিপি হবে, 2 অনু এটিপি, তাহলে আমাদের এখানে 2 অনু এটিপি হবে। মোট উৎপন্ন হয়েছে 8 এটিপি, 2 অনু এটিপি আবার বের হয়েছে, তাহলে আমাদের এখানে লাভ হয়েছে 6 এটিপি, লাভ হয়েছে আমাদের 6 এটিপি। তাহলে আমাদের এখানে 6 অনু এটিপি, এখানে 6 12 আর এখানে 28 12 যোগ 28 12 যোগ 13 আচ্ছা রে বেড়া 18 4 18 4 যোগ 2 কত 24 অনু এটিপি, সরি 24 অনু এটিপি উৎপন্ন হয়েছে এখানে 24 অনু এটিপি, বইয়ের মধ্যে ভুল আছে 24 অনু এটিপি। তো আমাদের এখানে দেওয়া আছে গ্লাইকোলাইসিস ধাপে আমাদের যে 4 অনু এটিপি ছিল এটা হচ্ছে ভুল, এখানে 2 অনু এটিপি উৎপন্ন হবে আর 2 অনু NADH2, এর মানে হচ্ছে 2 অনু এটিপি যোগ 6 6 2 8 8, আমরা জানি ব্যয় হয়েছে আমাদের 2 অনু এটিপি, তাহলে মোট লাভ হচ্ছে 6 এটিপি। এসিড কোডের মধ্যে হচ্ছে 6 এটিপি আর আমাদের যে ক্র্যাব চক্র আছে সেখানে 24 এটিপি উৎপন্ন হয়। তো আপনারা এবার যদি হিসাব করেন দেখা যাবে যে এই সম্পূর্ণ প্রক্রিয়ার মধ্যে 38 অনু এটিপি উৎপন্ন হয়। তো এবার দেখা যায় আমাদের যে অবাধ শ্বসন আছে, অবাধ শ্বসন কীভাবে হয় সেটা হচ্ছে আমাদের গ্লুকোজের সম্পূর্ণ জারণ হয়, অসম্পূর্ণ জারণ। অবাধ শ্বসনটা কী সেটা আমাদেরকে আগে জানতে হবে। অবাধ শ্বসন হলো যে প্রক্রিয়ায় গ্লুকোজ অক্সিজেনের অনুপস্থিতিতে জারিত হয়, তখন সেটা হচ্ছে আমাদের অবাধ শ্বসন। অবাধ শ্বসনের মধ্যে প্রথম ধাপ হচ্ছে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ। সেখানে দেখা যায় এই গ্লুকোজটা জারিত হয়ে আমাদের 2 অনু ফাইবরিক অ্যাসিড 2 অনু ফাইবরিক অ্যাসিড আমাদের 4 অনু এটিপি এবং 2 অনু NADH2 উৎপন্ন হয় এই গ্লুকোজের অসম্পূর্ণ জারণের মধ্যে। তো দেখা যায় 4 অনু এটিপির মধ্যে আবার 2 অনু এটিপি কি হয়ে যায়, ব্যয় হয়ে যায়। তো ফাইবরিক অ্যাসিডের জারণের বেলা এবার সাথে গ্লুকোজ অসম্পূর্ণ জারণ, এগুলা পরীক্ষার মধ্যে কীভাবে দিবেন। তো আপনি প্রথমে যদি পরীক্ষার মধ্যে আসে যে উদ্দীপকে এমন একটি প্রক্রিয়া উল্লেখ করা হয়েছে যেখানে অক্সিজেনের অনুপস্থিতিতে গ্লুকোজ জারিত হয়, আপনি বলবেন যে সেটা হচ্ছে অবাধ শ্বসন। তো অবাধ শ্বসনের বেলা প্রথম হচ্ছে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ। সেটা কীভাবে হয়, গ্লুকোজটাকে ভেঙে আপনার উৎপন্ন হবে 2 অনু ফাইবরিক অ্যাসিড, 4 অনু এটিপি, 2 অনু NADH2। এখন এই 4 অনু এটিপি যেটা আছে সেটা কি হয়ে যাবে, 2 অনু আবার বেহিত হয়ে যাবে, তাহলে এখানে উৎপন্ন হয়েছে 2 অনু এটিপি।
ইউনিটিভ উৎপন্ন হয়েছে, লাভ হয়েছে। এখন আবার ফাইব্রিক অ্যাসিডের জারণ, তো এখানে আবার এখন এই ফাইব্রিক অ্যাসিডের জারণের বেলা দেখা যাবে যে এই অ্যাটিফিয়ান রেস্টুগুলা জারিত হয়, মানে এই ফাইব্রিক অ্যাসিডটা ভাঙতে কাজে লেগে যাবে। তো এগুলো ভাঙার পরে দেখা যাবে আমাদের ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে এই ফাইব্রিক অ্যাসিডের জারণের বেলায়। তো আপনাদের এই অধ্যায়ে যা ছিল সেগুলো পড়ানো হয়েছে, যে এগুলা থেকে আপনার পরীক্ষায় আসবে। এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি আসে হচ্ছে সার্কুলেশনের যে নিরপেক্ষ আলোক নির্ভর পর্যায় ও আলোক নির্ভর পর্যায়, এরপরে অবাধ শ্বসনের দুইটা ধাপ, অবাধ শ্বসন, আর এগুলাই আসে পরীক্ষার মধ্যে। তো ধন্যবাদ।